না না, এভাবে আর দিনকাল পার করা যাচ্ছে না। এই মোরেলের যন্ত্রণায় আমরা জ্বলে পুড়ে কান কান হয়ে গেলাম। মাঠে এই কড়া রোদে পুড়ে বৃষ্টিতে জলে ভিজে কষ্ট করে ফসল ফলাই আমরা। সত্যি বলছি মোড়ল কর্তা, আমি শহরে ছোট কর্তাকে ওসব দিতে যাইনি। আমি আসলে আমার বাড়িতে গিয়েছিলাম একটা দরকারের কাজে। না না না, খাবারের পরে ওষুধটা খেতে হবে, না হলে তো শরীর সুস্থ হবে কি করে। এই ওষুধটা খেয়ে নে মা, আর তারপর আমি তোকে আর কিছুই খাবার জন্য জোর করব না। কি ব্যাপার, তোমরা সব চাষিরা মিলে মাঠের কাজ ফেলে রেখে এখানে দাঁড়িয়ে কি এত আলাপ করছো শুনি? মাঠে ফসল তুলে ফেলার সময় হয়ে গেছে, তাই এবারে ফসল ওঠার পরে সামনের মৌসুমে কোন ফসলটা রোপণ করব সে বিষয়ে আলোচনা করছি। কি রে মা কোমল, মুখ দেখে এমন লাগছে কেন? তোর শরীরটা খারাপ নাকি? হ্যাঁ কাকিমা, কাল রাত থেকে জ্বর হয়েছে, তাই চোখ মুখ এমন দেখতে লাগছে। কাল রাতে জ্বর হয়েছে আর সকাল সকাল তুই জল নিতে পুকুর ঘাটলায় চলে এসেছিস কেন রে? তোদের বাড়িতে কি আর কেউ মেয়ে বউ নেই নাকি রে? তোর মা রয়েছে, তোর পিসি রয়েছে, এমনকি তোর বউ স্বর্ণও রয়েছে। তো এতগুলো মানুষ বাড়িতে থাকতে তোর জ্বর নিয়েই ঘাটলায় আসতে হলো জল নিতে? তাতে কি হয়েছে কাকিমা, আসলে বাড়িতে যে যার মতো সবাই ব্যস্ত, তাই আমি নিজে এলাম, আমাকে কেউ জোর করে পাঠায়নি। তুই খুব সহজ সরল কোমল, তাই তুই নিজেই এসেছিস, এ কথা আমাদেরকে বলছিস। তোর মা যেমন সারা জীবন কষ্ট করে কাজ করে খেয়েছে, আর তোর পিসি তোর মায়ের কাজের উপর নির্ভর করে বসে বসে থেকেছে, তোর জীবনটাও দেখছি ঠিক তেমনই হতে চলেছে। তুই কাজ করে খেটে খেটে মরবি, আর তোর বোন ওই স্বর্ণ সে পায়ের উপর পা তুলে বসে থাকবে। আমি তো কিছুই মনে করি না কাকিমা, কারণ স্বর্ণ তো ছোট থেকে কাজকর্ম করেনি, ওর তো অভ্যেসই নেই। এই জন্যই তো আমি ওকে সবসময় সাহায্য করি। তোমরা এইসব নিয়ে আর ভেবো না তো। আমাকে এবার জল নিয়ে বাড়িতে যেতে হবে, নয়তো মায়ের রান্নার কাজে দেরি হয়ে যাবে। এরপর কোমল ঘাটলার দিকে এগিয়ে যায়, তারপর কলস ভর্তি জল নিয়ে সে বাড়ির পথে রওনা হয়। আমার মা বেচারি সারা জীবন অনেক কষ্ট করেছে। আমার বাবার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আমার মা কোনোদিন তার ইচ্ছে মতো কিছু খেতে পারেনি, পড়তে পারেনি। কিন্তু আমার কোনো শখ অপূর্ণ রাখবে না ভেবে আমার মা আমাকে কত কষ্ট করে শহরে পড়তে পাঠিয়েছে। আমার কিপ্টে বাবার অমতে গিয়ে আমার মা আমার সুখ শান্তির ব্যবস্থা করেছে। তাই আমি আমার সেই মায়ের কষ্টটাও খুব দ্রুতই ঘুচানোর ব্যবস্থা করব। আমি শীঘ্রই মাকে আমি আমার কাছে নিয়ে আসব। আচ্ছা, মায়ের সঙ্গে তো অনেক দিন দেখা হয় না। বাবার উপরে রাগ করে অনেক দিন হলো আমি গ্রামের বাড়িতে যাই না, কিন্তু মাকে দেখার জন্য মনটাও তো কেমন আনচান করছে। প্রত্যেকবার বাড়িতে যাওয়ার আগে মাকে চিঠি পাঠিয়েছি, জানিয়ে দিয়েছি। এবার না হয় হঠাৎ করে বাড়িতে গিয়ে মাকে চমকে দেব, মাও নিশ্চয়ই অনেক খুশি হবে। যাই তাহলে, আর দেরি না করে ব্যাগপত্র গুছিয়ে রাখি। কাল পরশু যে কোনো একদিন হঠাৎ করে বাড়িতে গিয়ে মাকে চমকে দিব। মেয়েটার জ্বর হয়েছে আর তুমি তাকে দিয়ে জল আনতে পাঠিয়ে দিয়েছো বড়মা? আমি তোমার মেয়েকে জল আনতে পাঠিয়েছি নাকি সে নিচে থেকে গিয়েছে বলো তো? যাই হোক, সে বাড়ি ফিরে এলে তুমি তাকে দিয়ে আর কাজ করাবে না কিন্তু। তোমার মেয়েকে দিয়ে কাজ করাতে আমার বয়ে গেছে, সে তো নিজে থেকে আমার সব কাজে সাহায্য করতে এগিয়ে আসে। আমি বারণ করলেও ও শোনে না আমার কথা। এখন এসব কথা রাখো, আগে শোনো, কোমল মায়ের কিন্তু ভয় থেকে জ্বর এসেছে গো। এই জ্বর কিন্তু শুধু ওষুধে যাবে না, জড়িবুটি ওষুধও লাগবে। তুমি তো জানো ভয় পেয়ে জ্বর এলে সেই জ্বর কাটানোর কি জড়িবুটি প্রয়োজন হয়। হ্যাঁ জানি তো, সেটা খুঁজতে হলে এখন তো আমায় বনে জঙ্গলে যেতে হবে। প্রয়োজন হলে তাই যাবে, নিজের মেয়ের জ্বর সারাতে এটুকু করবে না তুমি বাবা হয়ে বলো? আরে আমি কখন বললাম আমি যাব না? এক্ষুনি যাচ্ছি, আমি সেই জড়িবুটির খোঁজ করে নিয়ে আসছি। এই কথা বলে ভোলা জঙ্গলে যায় কোমলের জ্বর সারানোর জন্য জড়িবুটি ঔষধের খোঁজে। এদিকে রাজকুমার কর্ণ তখন সেই জঙ্গলের গাছতলাতে বসেই বিশ্রাম নিতে থাকে। জঙ্গলের ধারে কাছে কোথাও তো পেলাম না সেই জড়িবুটির গাছ। আমার বোধ হয় জঙ্গলের আরো গহীনে যেতে হবে। কি আর করার, মেয়ের জন্য এটুকু তো আমায় করতেই হবে। এরপর ভোলা এক পা
পায়ে দুপায়ে জঙ্গলের আরো গহীনে যেতে থাকে। জঙ্গলের অনেক ভেতরে প্রবেশ করতেই হঠাৎ করে ভোলার সামনে আচমকা এক দানবীয় আকারের সিংহ চলে আসে আর সে নিজের মতো করে গর্জন করতে থাকে। হঠাৎ করে এমন কাণ্ডে ভোলা বেশ ঘাবড়ে যায়। হায় বিধাতা, এ কি জমের সামনে ফেললো আমায়? আজ আমার প্রাণ রক্ষা হবে তো? হ্যাঁ রে স্বর্ণ, জানিস তোর বাবা কিন্তু তোর আর কোমলের বিয়ে নিয়ে বেশ চিন্তিত। আমার তো মনে হয় তোর বাবা মা দুজনে মিলে পরিকল্পনা করে রেখেছে তোকে আর কমলকে একসাথে একে বাড়িতে বিয়ে দেবে। একই বাড়ির দুইটি উপযুক্ত পাত্র না পাওয়া অবধি হয়তো তোদের বিয়েতে রাজি হবে না। একই বাড়িতে উপযুক্ত দুটো পাত্র একসাথে পাওয়া, এই কি মামার হাতের মোয়া নাকি পিসিমা, যে চাইলাম আর পেয়ে গেলাম? মার বাবার এরকম আজগুবি ইচ্ছে প্রাধান্য দিতে গেলে তো আমাদের জন্য পাত্রই খুঁজে পাওয়া যাবে না, আর বিয়েটাও হবে না। তাই একেবারে ঠিক বুঝেছিস তুই। তোর বাবা মা মনে করে তোরা দুজনে হলি যমজ বোন, তোরা সারা জীবন একসাথে থাকলে নাকি সুখী থাকবি। কে বলেছে আমি কোমলের সঙ্গে থাকলে সুখে থাকবো? কখনো না। আমি তো কোমলকে সহ্যই করতে পারি না। ওকে তো আমার নিজের বোন বলতেও অস্বস্তি লাগে। বিয়ের আগে বাপের বাড়িতে যে কটা দিন আছি সে কটা দিন ওকে সহ্য করা আমার জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে। আর বিয়ের পর যদি ওর আর আমার একই বাড়িতে বিয়ে হয় তাহলে আমার সারাটা জীবনই তো নষ্ট হয়ে যাবে। তাই বাবা মা যতই চেষ্টা করুক না কেন, আমি আর কোমল একই বাড়িতে কিছুতেই বিয়ে করে যাব না, আর সেটা তো আমি কোনোভাবেই মেনে নেব না। সত্যি বলতে আমার তোর সাথে একই মত স্বর্ণ। আমিও চাই কোমল আর তোর একই বাড়িতে বিয়ে হোক। তুই হলি আমার আদরের স্বর্ণালী। আমি তোকে বিয়ে দেব অনেক বড় ঘরে, জমিদারের ছেলের সাথে তোর বিয়েও হতে পারে, আর সেই বাড়িতে কিনা কোমল বউ হয়ে যাবে। না না না, কোমল আর তুই কি এক হলি নাকি? তোরা দুজনে দেখতে যতই এক হোস না কেন, তোর গায়ের রংটা কিন্তু কোমলের চেয়ে একটু বেশি পরিষ্কার। তাই যে কেউ তোদের দুজনকে দেখলে তোকে সুন্দরী বলবে, আর তাই তোরই সবচেয়ে ভালো বিয়ে হবে। কোমলকে তোর বাবা মা যেখানে খুশি সেখানে বিয়ে দিক, এতে আর আমাদের মাথা ব্যথা নেই। তুমি ঠিকই বলেছো পিসিমা, আমার অনেক বড় ঘরে বিয়ে হবে, আর আমি সেই বড়লোক শ্বশুর বাড়ির ধারে কাছেও কোমলকে ঘেঁষতে দেব না। মা, ও মা, এখানে কি করছো তুমি? তোমার কি রান্নার কাজ শেষ? আমি তো জলের কলসিটা রান্নাঘরে রেখে এলাম। ও কোমল, চলে এসেছিস মা? আয় মা আয়। এই দেখ না, আমি আমার পুরনো গহনাগুলো আর জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম। রান্নার কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় ও এসব নিয়ে বসেছি আজ। ও দাও, আমি তোমার হাতে হাতে তোমার জামা কাপড় আর গহনাগুলো গুছিয়ে দেই। না, তোকে এসব কাজে হাত লাগাতে হবে না। তুই এখানে দাঁড়া তো, আমার এই গয়নাগুলো তোকে একটু পরিয়ে দেখি। আমার বহুদিনের সাজ, জানিস তো, আমার গয়নাগুলো দিয়ে আমার দুটো মেয়েকে বউ সাজানো। আজ না হয় তোকে একটু মনের মতো করে সাজায়, অন্য আরেকদিন স্বর্ণকেও সাজাবো। আর তারপর তোদের দুই বোনের বিয়ের সময় আমার যতটুকু গয়না আছে সেই সব তোদের দুজনের মধ্যে সমান ভাগ করে দিয়ে দেব। কেন মা, তোমার সব গয়না আমাদের দু বোনকে কেন দিয়ে দেবে তুমি? তারপর তো তোমার আর কিচ্ছুটি থাকবে না, তখন তুমি কি পরবে বলো তো? এগুলো তো এতদিন আমি পড়েছি, আর তাছাড়া তোর বাবা আর আমি মিলে এগুলো জমিয়ে রেখেছি শুধুমাত্র তোদেরই জন্য। এগুলো আমার নামে হলেও আসলে এগুলোর মালিক তো তোরা। বাবা মায়ের যা কিছু থাকে সেগুলো তাদের সন্তানরাই পায়। এখন আর এত পাকা পাকা কথা না বলে চুপটি করে এখানে দাঁড়িয়ে থাকতো, আমি একটু মনের মতো করে এগুলো তোকে পরিয়ে সাজিয়ে দিই। এরপর পরমা তার সব গয়নাগুলো কোমলকে একে একে পরিয়ে দেয়। ছেলেটা আমার কতদিন বাড়িতে আসে না, কতদিন আমার ছেলেটাকে দেখতে পায় না। মন চাইলে যে আমি নিজে শহরে ছুটে চলে যাব, সেটাও করতে পারি না ওই মোড়ল কিপটেটার জন্য। কি ব্যাপার গিন্নি, এভাবে নাকে কান্না করতে করতে আমার নামে কি বকাবকি করছো বলো তো? নিশ্চয়ই আমার নামে বদদোয়া করছো। করো করো, যত খুশি আমায় নিয়ে বদদোয়া করো। এই কথাটা শুনেছো তো গিন্নি? শকুনের দোয়ায় গরু মরে না।
আপনি আসলে কেমন মানুষ বলুন তো মোড়ল কর্তা? মানুষের কষ্ট দিয়ে কি আপনার কষ্ট হয় না? এই সব কিছু নিয়েও এভাবে হাসি তামাশা করতে পারছেন আপনি? তোমাদের মা ছেলের এই নাকে কান্না আর কতবার দেখবো বলো তো? এইসব দেখে আমার মন গলে না, বুঝলে? শোনো গিন্নি, তোমায় একটা ভালো কথা বলি। দুদিন বাদে ছেলেকে বিয়ে দেবে, ছেলের বউ আসবে বাড়িতে, তুমি তখন হবে শাশুড়ি। তাই এসব নাকে কান্নার স্বভাব এখন থেকে বন্ধ করো, আর ছেলেটাকে একটু মানুষ করার চেষ্টা করো। কত বড় হয়ে গেল, এখনো শুধু পড়াশোনাই করে যাচ্ছে, আর রোজগারের নাম নেই। ছেলেকে আর পড়াশোনা করতে হবে না, বোঝাও ছেলেকে। সে যেন এখন বাড়ি ফিরে এসে বাবার সঙ্গে সঙ্গে কাজকর্ম করার বন্দোবস্ত করে। ও বাঁচাও, বাঁচাও, হে বিধাতা, আমায় তুমি এই সিংহের হাত থেকে রক্ষা করো। কোন কুক্ষণে যে এই সিংহের সামনে আমাকে পড়তে হলো কে জানে। এখন এই গহীন জঙ্গলে কে আমায় খোঁজ করতে আসবে? আজকে বোধহয় সত্যি সত্যি আমাকে এই সিংহের পেটে যেতে হবে। আর এই খবরটুকু যে আমার মেয়ে বউদের কাছেও পৌঁছাবেও না। বাঁচাও, বাঁচাও বিধাতা, বাঁচাও। ভোলার করা চিৎকার চেঁচামেচিতে হঠাৎ করেই রাজপুত্র কর্ণের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই সে কারো এমন চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে হক চকিয়ে যায়। কি ব্যাপার? এই গহীন জঙ্গলে কারো চিৎকারের চেঁচামেচির আওয়াজ শুনতে পাচ্ছি। কেউ এভাবে বাঁচাও বাঁচাও বলে কেন চিৎকার করছে? কোনো বিপদ হলো না তো কারো? বাঁচাও, বাঁচাও আমাকে, এই সিংহের হাত থেকে আমাকে বাঁচাও। কেউ কি শুনতে পাচ্ছো? কি বললো কি লোকটি? সিংহের কথা? তার মানে কেউ নিশ্চয়ই কোনো সিংহের সামনে পড়েছে। গলার আওয়াজটা তো এই সামনের দিক থেকেই এসেছে। তার মানে এদিকে গেলেই আমি দেখতে পাবো সেই লোকটিকে, আর হয়তো সেই সিংহটিকেও। না না, আমার তরোয়ালটি হাতে করে যাওয়া উচিত। এরপর রাজপুত্র কর্ণ আর একটু দেরি না করে সেদিকে এগিয়ে যায়। ভোলা তখনও চিৎকার করতে থাকে আর ভয় পেতে থাকে। হঠাৎ করে রাজপুত্র কর্ণ তার তলোয়ার হাতে ভোলার সামনে গিয়ে দাঁড়ায়। সাবধান, আর এক পা এগোলে আমি আমার এই তরোয়ারের আঘাতে তোমার মুন্ডুরটা থর থেকে আলাদা করে দেব সিংহ। আমি শুধু শুধু তোমার শরীরে আঘাত করতে চাই না। জঙ্গলের প্রাণী হিসেবে তুমি ওই রাজ্যের একটা সম্পদ। আমি আমার রাজ্যের কোনো সম্পদ নষ্ট করতে চাই না। তবে তুমি আমার প্রজাদের ক্ষতি করতে চাইলে আমিও তোমাকে আঘাত করতে পিছপা হব না। রাজপুত্র অনর্গল তার মনের কথা সিংহকে বলতে থাকে। সিংহ আর কি সে কথা বুঝতে পারে, তাই সে হুঙ্কার দিয়ে রাজপুত্রের দিকে এগিয়ে আসে তাকে থাবা দেওয়ার জন্য। সাবধান, সাবধান রাজপুত্র, সাবধান। এই সিংহ কিন্তু এক্ষুনি আপনার উপর আক্রমণ করবে। এর হাত থেকে আজ আমাদের রেহাই নেই। আপনি কোনো চিন্তা করবেন না। আমি হলাম এ রাজ্যের একমাত্র রাজপুত্র কর্ণ। আমি থাকতে আপনার কোনো ভয় নেই। আমি সিংহর সাথে যুদ্ধ করে হলেও আপনাকে রক্ষা করব। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা স্বর্ণকমল গল্পের পরের পর্বে। আর আমাদের আজকের পর্ব ভালো লাগলেই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।